দ্য সাইলেন্ট মেনর, লেখনীতে ডাইনিমরোজ লাখি। পর্ব সংখ্যা ৭২। রাতের ঘন কালো অন্ধকার কেটে দিনের ছোঁয়ায় নেমে এসেছে ভুবন জুড়ে। আলোটা দিনের হলেও আহিরের ভেতরটা থমকে গেছে গৌরীর জন্য। গত রাত থেকে সারা আলিমনগর জুড়েও তাকে খুঁজেছে, পায়নি। তারা যখন মাস্টার বাড়ি ছিল ঠিক সেই মুহূর্তে গৌরী কোথাও চলে গেছে, কিন্তু হঠাৎ সে কোথায় যাবে কাউকে কিছু না বলে। গৌরীর কোনো আত্মীয় স্বজনও নেই। রাতটা পেরিয়েছে সকালের মৃদু শীতলতার সাথে। আহির তাকে খুঁজছে। রেল স্টেশনে গিয়েছিল, একে ওকে গৌরীর বর্ণনা দিয়ে জিজ্ঞেস করেছে, কেউ কিছু বলতে পারেনি। আহির বসে আছে নিজের ঘরে। রাফিদ বাড়িতে নেই। মোহিনী গতকাল খোঁজ পায়নি, আজ গেছে তার খোঁজ নিতে, ফেরেনি এখনো। বুলবুলকে দিয়ে চা চেয়েছিল, আসছে বলে হারিয়ে গেছে। গৌরীর জন্য চিন্তা করতে করতে মাথা ধরেছে প্রচণ্ড ব্যথায়, চোখ দুটো লেগে আসছে নিদ্রায়, আবার হারিয়ে যায় ঘুম। গৌরীর চেতনায় কোথায় গেছে সে, কি হয়েছে হঠাৎ ওর? বুলবুলকে জিজ্ঞেস করছিল তার উপস্থিতিতে গৌরীর সাথে খারাপ আচরণ করেছে কিনা। বুলবুল ভেবে জবাবে না বলেছিল। যদি গৌরীর সাথে কেউ কোনো রকম বাজে আচরণ না করে, তাকে কিছু না বলে, তবে সে কোথায়? রত্না বেগম আসেন তার ঘরে, তৈরি হয়েছে, শহরে ফিরবেন। আহির চেয়ার ছেড়ে বসেছিল, উঠল। তার পেছনে গিয়ে দাঁড়ালো রত্না। আহির তার মায়ের উপস্থিতি টের পেয়ে মুখের গম্ভীর্য কাটিয়ে তার মায়ের দিকে তাকালো। রত্না বেগম ছেলের বিভৎস মুখখানি দেখলেন। স্বভাব সুলভ আহির কেটে কেটে বলল, কোথায় কোথায় মন খারাপ? বিরতি নিয়ে ফের বলল, মন খারাপ কথাটাই স্বাভাবিক হয়নি। একজন বন্ধুকেও অতি কম সময়ে হারিয়ে ফেলেছি, বেঁচে থাকতেও জীবনে কিছু পেলাম না। ও তো পেল না, কত সুন্দর হতো ওর জীবনটা। ওর মৃত্যুটা কোনোভাবে মানতে পারছি না। মৃত্যুর সময়টা না জানি কত ছটফট করেছে, ভাবতে গায়ে কাটা দেয়। চোখে ভেসে ওঠে আহিরের। হাতের উল্টো পিঠ দিয়ে জল মুছে ফেললো। আহিরা তো কান্নায় রত্না বেগম মোটেও ভালো লাগে না, তবু নিজেকে সামলে নিলেন। গত রাতে তার আর গৌরীর সাথে দেখা হয়নি, জিজ্ঞেস করা দরকার সে কোথায়। তুই যার জন্য আমাদের এনেছিলি ও কোথায়? আহির জবাব দিতে একটু বিভ্রান্ত হলো। গৌরীকে গতকাল থেকে পাচ্ছে না, একে যেন বলে নীরব গায়েব। তার মাকে এহেন কথা বলা যাবে না ভেবে আহির মিথ্যা বলল। ও বোধে ওদের বাড়ি গেছে, কিছু দরকারি জিনিস ফেলে এসেছিল, সেগুলো আনবে বলেছিল। রত্না বেগম ঠিকই বুঝতে পারলেন আহির মিথ্যে বলছে। তা ঠিক কি, উনি তো আন্দাজ করতে পারলেন না কেন সে মিথ্যে বলছে। তিনি গতকাল গৌরীকে কোথাও যেতে বলেছিল, সত্যি সত্যি কোথাও চলে যাক, উনি তাই প্রার্থনা করছেন। আমরা চলে যাচ্ছি শহরে, তোর বাবার অনেক কাজ পড়ে আছে, জানিস তো। তুই আজ বা কাল গৌরীকে নিয়ে চলে আসিস, আমরা শহরে বসে তোদের বিয়ে দিব। তোমরা যেভাবে চাইবে সেভাবেই হবে। রত্না বেগম চলে যান। বুলবুল আসলো ঘরে, হাতে চা। আহির মনমরা হয়ে বারান্দায় বসে আছে, কোথাও যাবে কি করবে বুঝতে পারছে না। বুলবুল গরম চাটা তুলে এগিয়ে আহিরের দিকে। আহির ইশারায় বোঝালো লাগবে না। বুলবুল ব্যথিত কণ্ঠে বলল, কিছু ভাবছেন? গৌরীকে কোথাও পেলাম না, মেয়েটা হঠাৎ কোথায় যাবে? বুলবুল চা টেবিলে রাখে গামছাটা হাত দিয়ে মুছতে মুছতে বলল, তার তো কেউ বেঁচে নেই, তবে সে কোথায় যাবে? বুলবুলকেও কিছুটা বিচলিত দেখালো। আহির ওর দিকে ঘুরলো, বলল, মনে করে বলতে পারবে মায়া ব্যতীত ওর কোনো বন্ধু আছে কিনা এই গ্রামে? বুলবুল গভীর চিন্তায় ডুব দিল। সেন কয়েক ভাবনার পর ভাবনায় ছিল, ভাবনার জগৎ থেকে ফিরে বলল, না, আমি এই বাড়িতে আসার পর থেকে যত যাবৎ গৌরীকে দেখেছি, তাকে অন্য কোনো বন্ধুর সাথে মিশতে দেখিনি। মায়াপা ছাড়া কারোর সাথে তো কখনো মিশতেও দেখিনি। কিন্তু এই অবধি এসে বুলবুল থেমে যায়। কিন্তু কি? আহির বুলবুলের দিকে আর একটু এগিয়ে আসে। বুলবুল উচ্চারিত আহির কিছুতে পারল না। বুলবুল ভুরু যুগল ভাঁজ করে বলল, গৌরী তো মায়াপাকে ভীষণ ভালোবাসে। তার বন্ধুর এই অবস্থায় তাকে না বলেই ফেলে যাবে, বিষয়টি আমার কাছে আশ্চর্যজনক মনে হচ্ছে। আহির বুলবুলের কথায় সহমত পোষণ করে। সেও ভাবতে শুরু করে, বুলবুল তো ঠিক কথাই বলেছে। মায়া কি অবস্থায় ফেলে রেখে কোথায় যাবে গৌরী? সে কি নিজের ইচ্ছায় চলে গেছে কোথাও, নাকি কেউ গায়েব করেছে? একাধিক চিন্তাধারা কিলবিল করতে আছে আহিরের মস্তিষ্ক জুড়ে। চোখ দুটো ছলছল হয়ে উঠল। গ্রামের কিছু ছেলেরা নেড়ি কুকুরের মতন, ওরা ওত পেতে থাকে একটা মেয়ে নতুন শরীরের। আহির এরকম কাউকে স্বচক্ষে দেখেছে,
কিন্তু এমন নয়, ও শুনেছে। তবে এটা অস্বাভাবিক কিছু না। কিছু পুরুষ নিতান্তই হিংস্র, যদি ওদের পাল্লায় গড়ি পড়ে থাকে। আহির আর ভাবতে পারলো না। মায়া কথা বলতে পারে না, কিন্তু শুনতে পারে। মুখে কিছু জবাব দিক আর না দিক, অন্তত ইশারা করতে পারে। আহির তাকে জিজ্ঞেস করবে ভেবে নিশ্চিত হলো। আহির মায়ের ঘরের দিকে আসলো। দরজা খোলা ছিল। আহির প্রথমে গলা পরিষ্কার করে নিল। পুরুষের আগমন। এর ভেতরে প্রবেশ করলো। মায়া ঘরের দিকে গিয়ে জানালার পাশ ঘেঁষে দাঁড়ালো। সেখান থেকে বীরের কবরখানা দেখা যায়। সারাদিন নিষ্পলক চেয়ে থাকে কবরটির দিকে। কখনো কখনো সে কবরের পাশে কল্পনা করে নিজেকে সেও মরে যাক, এরপর সেও এভাবে শুয়ে থাকবে। চোখ জোড়া ফোলা, নাকটা লাল, চোখের নিচে কালো দাগ। আজ থেকে 3 দিন আগে মায়ের একখানা, এখনকার মায়ের সাথে অনেক পার্থক্য। চেনা যাচ্ছে না মানুষটাকে। আহির ধীর পায়ে এগিয়ে গেল মায়ার দিকে। তাকে ছেড়ে সেও মীরের কবরের দিকে তাকালো। দীর্ঘশ্বাস চলে আসে। সে নিঃশ্বাস ছাড়লো। তার নিঃশ্বাসের শব্দ পেল মায়া। ঘাড় ঘুরে আহিরের দিকে তাকালো। পুনরায় চোখ সরিয়ে নিল। জানালার গিলে মাথা হেলিয়ে দিল। আহির বলল, মায়া। থেমে পুনরায় বলল, গৌরী কোথায়? তোমার সাথে দেখা করেনি? তোমার সাথে দেখি না। তোমাকে একা ফেলে কোথায় গেল? মায়ের চোখের পলক ফেললো, হালকা ভুরু ভাঁজ করলো। তার অভিব্যক্তি বোঝা গেল সে কিছু ভাবছে। আহির দ্বিতীয়বার বলল, অসুবিধা হচ্ছে তোমার নিশ্চয়ই, থাক আমি চলে যাচ্ছি। বলে সে যাওয়ার ভঙ্গিমা করতে মায়ের হাত বাড়িয়ে দাঁড় করালো। তারপর মাথা নাড়লো। সে জানে না গৌরী কোথায়, কিন্তু সেকেন্ড কয়েক অভিব্যক্তি থেকে বোঝা গেল সে জানে গৌরী কোথায়। নতুন কিছু বলতে চাইছে, নতুবা নতুন কিছু বলতে চেয়েছে। আহির আর কিছু বলল না, ব্যথিত ভঙ্গিতে চলে যায়। মায়া শুধু তাকিয়ে থাকে চাতক পাখির মতো মীরের কবরটির দিকে। একসময় সারাদিন মানুষটিকে কত বিরক্ত করত, আজ সেই বিরক্তটুকুই সবচেয়ে বেশি অভাব হয়ে ধরা দিচ্ছে। একসময় যে ডাক এগিয়ে যেত, এখন সে ডাকের প্রতিধ্বনি কানের ভেতরে ঘুরে ঘুরে বেড়ায়। হাওয়া বয়ে যায়, কিন্তু তাতে আর মীরের ডাক নেই। তার শব্দ নেই, তার গায়ের উষ্ণ গন্ধ নেই। নীরবতা এতটাই ভারী যেন শ্বাস নিতেও বুকে ব্যথা হয়। মায়ের মনে পড়ে কত কথা না বলা রয়ে গেছে, কত অভিমান জমেছিল। ভেবেছিল সময় হলেই বলা যাবে, কিন্তু সময় থেমে গেছে এই কবরের মাটির নিচে। আর কথাগুলো অনাথভাবে ঘুরে বেড়াচ্ছে হৃদয়ের চারপাশে। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল মেঝেতে। এটা কি চোখের জল, না দেরিতে বোঝা গেল ভালোবাসার কান্না? মায়া নিজেও জানে না। সে শুধু জানে মীর আর বিরক্ত করবে না। আর এই না বিরক্ত করাটাই সবচেয়ে বড় শাস্তি। শুধু বলতো, এই মেয়ে অসভ্য বলছো কেনা? এমন সাজা তোমাকে ভোগ করতে হবে, শাস্তি পেতে হবে। শাস্তি পাচ্ছে, প্রচুর পরিমাণে সাজা পাচ্ছে। আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের চেয়েও এই শাস্তি যেন বড্ড ভয়ঙ্কর। চাতক পাখির মতো তাকিয়ে আছে মায়া, যেন মাটির নিচ থেকে মীর একবার ডাক দিবে। কিন্তু নীরব খবর তো নীরবই। আর এই নীরবতা তার মাঝে সবকিছুর সমাপ্তি। শুধু মায়ের বুকের ভেতর প্রতিদিন নতুন করে শূন্য হয়ে যায়। কত শত স্বপ্ন বেঁধেছিল। মীর ছুটে এসেছিল বিদেশ থেকে। দেশে এসে মায়াকে বিয়ে করবে, তাকে অবাক করবে। আজ মায়া অবাক হয়েছে। উপহার পেয়েছে এক করুণ শূন্যতা, যে শূন্যতা ঘিরে এক বিষাক্ত পোকা তাকে দমে দমে ঠুকরে খাচ্ছে। তার হৃদয় পড়ছে, সেই পোড়া হৃদয়ের বিশ্রী গন্ধ নাক অব্দি পৌঁছাতে পারছে না। নীরবতার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে নিজের মৃত্যু। নিজেকে নিজের অজান্তে মীরকে বিষে তুলছে। সে মীরকে বিষ খাইয়েছিল, এটা ভাবতেই তার যেন কেমন লাগে। যখনই মনে পড়ে তার বুকটা ফেটে যায়। এই তো আজ থেকে ঠিক 4 দিন আগে মীরকে সে কথোপকথনের এক পর্যায়ে বলেছিল, চলে যাব তোমার বিয়ের পরের দিন। আর মায়া তখন বলেছিল, তার চেয়ে বলুন দুনিয়া থেকে চলে যাবেন। আজ সত্যি সত্যি মানুষটা চিরতরে চলে গেছে। মায়ের আফসোস হচ্ছে, দুনিয়ার বুকে সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে প্রিয় মানুষটিকে হারিয়ে সে শূন্যতায় পড়া অনুভূতি। মায়ের সেই যন্ত্রণা হাড়ে হাড়ে টের পাচ্ছে। শালুক সকালে নাস্তা নিয়ে আসে মায়ের জন্য। মেয়ে মন মরা হয়ে দাঁড়িয়ে আছে, দেখছে তার স্বামীর কবরখানা। শালুক হাতের প্লেট রাখে টেবিলে, মায়ের কাছে এগোয়, মায়ের মাথায় স্পর্শ করে হাত রাখে।
মায়া হঠাৎ চমকে উঠে দাঁড়ালো। তার চমকানো দেখে শালুক বললেন, আমি এই যে মা, এখানে দাঁড়িয়ে আছি। চোখ মুখের কি অবস্থা করেছিস, আয় একটু খেয়ে নে। মায়া শালুকের কথাগুলো শুনলো। তাকে বলেছে তার কি অবস্থা, অথচ শালুক নিজেই ভেঙে চুরে শেষ। আর সেই চোরমারের দৃশ্য মায়া স্পষ্ট দেখতে পাচ্ছে, তবুও শালুক মিছিমিছি হাসি নাটক করছে। শেষকে নেই বোঝা যাচ্ছে মায়াকে। মায়া মাথা নাড়ায়, খাবে না সে, একটু হলেও খেতে হবে, নয় শরীর খারাপ হবে, বললেন শালুক। মায়াকে ধরে জানালা থেকে খাটের ওপর বসালো। শালুক রুমের একটি অংশ রুটির একটি অংশ ছিঁড়ে শালুক রুটির একটি অংশ ছিঁড়ে ভাজির সাথে তুলে নিল। মায়া পুনরায় মাথা ঝাঁকালো, সে খাবে না। শালুক খেয়াল করলো মায়ের চোখগুলো ছলছল করছে। মীরকে হারিয়ে তিনি কষ্ট পাচ্ছে। এখন চোখের সামনে নিজের মেয়েকে তিলে তিলে মরতে দেখেও যেন হৃদয়টা খুবই পুড়ছে। ডান হাত নামিয়ে বাঁ হাত দিয়ে মায়ার চোখে জল মুছে দিল। বললেন, আমার ভেতরটা ভেঙে গেছে রে মা, পুরোপুরি। আর তুই তো বিয়ের রাতে বিধবা হয়েছিস, তোকে বিধবা করেছে। তুই স্বামী হারিয়েছিস, তুই এতটা আঘাত পেয়েছিস যে তোর কথা বলা বন্ধ হয়ে গেছে। এতটুকু বলে শালুক থামেন, বড় করে একবার দম ছাড়লেন, ফের বললেন, তোকে সান্ত্বনা দেব না, সান্ত্বনা দিতে পারবো না। কিছু শব্দের মাধ্যম হয় না, কিন্তু সে শব্দ তৈরি করতে পারবো না যা ভেঙে আসতো একমাত্র তোর স্বামী থেকে। কিন্তু সেই মানুষটা তো আর দুনিয়াতে নেই। তার জন্য তোকে বাঁচতে হবে। যদি পারিস নামাজে আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া কর। আমি করি। এই জন্মে তোদের মিলন হলো না, আল্লাহ যেন তোদের পরপারে এক করেন। যেন এই ছোট্ট সংসারটা এখানে হলো না, সেটা যেন আল্লাহ ওই পারে দেয়। তখন আর কেউ তোদের আলাদা করতে পারবে না। এই যে সম্রাট নিষাদের বংশধর, যেটা এর বিচার উনি করবেন। শালুক কথা বলতে কেউ বারবার থেমে গেল। আটকে যাচ্ছিল কণ্ঠস্বর, দম বন্ধ হয়ে আসছিল। তবু তার মেয়েকে একটু বোঝানোর চেষ্টা করলেন তিনি। মায়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, হাতটা কেঁপে উঠেছিল। মায়া একনাগার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শালুক জলদি করে মায়ের হাত দুটো শক্ত করে ধরে, চুমু খেয়ে ওই হাতে মায়ের মাথাটা বুকের সাথে ঠেকিয়ে বলে, আমি তো মরেই গেছি মা। যখন মীর আমার চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, আমি তখনই মরে গেছি। এখন বেঁচে আছি শুধু তোর জন্য। সেই তুই যদি এমন করিস, তবে আমি কি করে থাকবো? মায়া থামলো, কান্নাটাও কিছুটা কমালো, হাত দুটো কাঁপুনি থামে। শালুক ভুইয়ে ভাইয়ে মায়াকে একটু খাওয়ানোর চেষ্টা করলো। অবশেষে মায়া খেয়ে নেয়। শালুক খাওয়ানো শেষ করে মায়ের সাথে নিয়ে যাবে, কিন্তু মায়া যেতে চায় না। সবার সাথে বসলে তোর ভালো লাগবে, বলল শালুক। মায়া নাকচ করলো। শালুক আর জোর করলো না, ধীর পায়ে হেঁটে ঘরের বাইরে আসে। কি যেন ভেবে ঘরের পাশে আরেকবার প্রবেশ করে। দেখে মায়া জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তিনি লম্বা আকারের ঘন দম ছাড়লেন, এরপর চলে যান বৈঠকখানায়। বেলা বেজে 11টা। সূর্যের দেখা মিলেছে। শীতের শেষ মাস বিদায়ের দুয়ারে দাঁড়িয়ে। আর কিছুদিন গেলেই শীত পালাবে। আহির পুরনো চোরহাঙ্গি হাটের মোড়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। পাশে ছিল টং দোকান। দুজন গ্রামবাসী বসা ছিলেন। ওনাদের অবধি গৌরীর কথা জিজ্ঞেস করেছে। তারা বলেন তারা জানে না। এর মধ্যে কাউকে গতকাল দেখেওনি। ওহির ভীষণ ভেঙে পড়ে। বন্ধুকে হারানোর শোক অন্তরে আষ্টে পিষ্টে আছে, তার উপর তার প্রেয়সী। মায়া তখন গৌরীর খোঁজ দিতে পারল না বলে সে এই সময় পুরো পাড়ায় আরেকবার টহল দিচ্ছে। যে যে জায়গায় সন্দেহবাচক লেগেছে সব জায়গায় গিয়েছে, গৌরীর চিহ্ন মেলেনি। সিগারেট সচরাচর ছুঁয়ে দেখা হয় না তার। আজ পরপর কয়েকটা খেয়েছে। হাটের মোড়ে থেকে ধীরে ধীরে পা বাড়ায়, এদিকে এগোচ্ছে। সামনে পড়ল রাফেদ। সে দ্রুত পায়ে এগিয়ে আসছে। আর দ্রুত ভুরু ঝোড়া এক করে ফেলল। রাফেদ তার সামনে দাঁড়িয়ে বলল, আহির, কি হয়েছে? ছুটে এলি? মোহিনীর বাড়ি গিয়েছিলাম ওর খোঁজ নিতে। গতকাল থেকে তো ওর দেখা নেই। ভেবেছি কোথাও অভিমান করে কোথাও আছে। পরে রাফেদ স্বাভাবিক হলো, কপালের ঘাম মুছে নিল, বলল, কিন্তু ওরা কোথাও নেই। তারা ঘর তালাবদ্ধ, ওদের খামারের গরু নেই। একজন প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম, উনি বলল তারা গ্রাম ছেড়ে চলে গেছে, আর সেটা গত রাতেই। কি?
আহির কিঞ্চিৎ বিস্ময় প্রকাশ করলো, হাত থেকে সিগারেট আপনা আপনি পড়ে গেল। কি বলছিস এসব? এমন কি হয়েছে যার জন্য রাতের মধ্যে গ্রাম ছেড়ে গেল? আমি তো সেটাই ভাবছি। আর আর মোহিনী কিভাবে পারলো আমাকে কিছু না বলে, কিছু না জানিয়ে চলে যেতে? ওকে তো আমি ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। থেমে আবারও বলল, ভালোবাসে? ভেবেছিস হয়তো বাসে না, নয়তো এভাবে আমাকে ছেড়ে যেতে পারতো না। আমাকে এখানে কোন আমার এখানে কোনো গরমিল মনে হচ্ছে। মোহিনী কি দিঘির পাড়ে গত পরশু রাতে বিয়ের জন্য সত্যি এসেছিল? আর যদি এসে থাকে তবে নিশ্চিত তোর জন্য অপেক্ষা করে তোকে পায়নি। এরপর ওর রাগ অভিমান হয়েছে, তবে খানিকের জন্য। কেননা তোরা আমার বন্ধু ওরফে মীরকে ভালোভাবে চিনতো, আর মীর মারা গেছে সেটা নিশ্চয় জেনেছে। এটা জানার পর তো ওর আর তোর সাথে অভিমান চলে না। আহির বিচলিত। রাফিদ নিঃশব্দে ভেবে যাচ্ছে, শত শত প্রশ্ন জমা হচ্ছে, উত্তর মিলছে না। রাফিদ শীতল কণ্ঠে বলল, গৌরীকে পেয়েছিস? না, কেউ ওর খোঁজ দিতে পারলো না। কেউ নাকি গতকাল ওকে দেখেইনি। তবে কোথায় যাবে? আমি আহির জীবনে কত কেস সমাধান করেছি, জটিল জটিল, কিন্তু এখানে সবকিছু গুলিয়ে ফেলি। এলোমেলো হয়ে যাচ্ছে আমার সবকিছু। ধীরে ধীরে বদলে যাচ্ছে যেন সব। একটা চক্রের মধ্যে পড়ে গেছি আমি। গৌরী, মোহিনী এরা কি সত্যি কোথাও চলে গেছে, নাকি কেউ যেতে বাধ্য করেছে? সত্যি তবে রেল স্টেশন অবশ্যই খোঁজ পেতি, যদি এমন হতো। শালুক জয়ন্তনের পাশে বসে তার পা টিপে দিয়েছে। জয়ন্তনের পায়ের ব্যথা দাসীরা টিপে দেয়, আজ টিপে দিচ্ছে শালুক। তাকে অবশ্য বলেনি, একজন দাসীকে ডেকেছিল আমার পা খুব ব্যথা করছে বলে। একটা অনেকক্ষণ বসে নামাজ পড়ছিল, তাই একটু টিপে দে। শালুক তখন নিজের উরুর ওপর শালুকের পা, এখানে শালুকের না জয়ন্তন হতো, পা রেখে টিপতে শুরু করে। দেমাকি তেজুই শালুক আজ স্তব্ধ, কঠিন মুখে আশভাস করে। বদলে গেছে সবকিছু, নেই আর কোনো অহংকার। জয়ন্তনের দৃষ্টি সরিয়ে ফেলে, একগাল পান মুখে ভরলেন। বুলবুলের হাতে চা আসে। সন্ধ্যায় চা খাওয়াটা শালুকের অভ্যাস। জয়ন্তন খাবেন না বলেছেন, চা খেলে ওনার রাতে ঘুম হয় না। আজকাল এমনিতেই ঘুম নেই। বুলবুল চা এর দিকে এগিয়ে চোখে একটু ইশারা করলো। শালুক ক্ষীণ দৃষ্টিতে চাইলো, চাটা পুনরায় টেবিলে রেখে দেয়। বুলবুল পরপর কয়েকবার ওনার দিকে চেয়ে রান্নাঘরে চলে যায়। শালুক বুঝে যায় বুলবুল কিছু বলতে চায়। সেও জয়ন্তনের থেকে বাহানা নিয়ে রান্নাঘরে যায়। বুলবুলের গলার দুপাশ থেকে ফোলানো গামছাটা ধরে দাঁড়িয়ে আছে। শালুককে দেখে প্রস্তুত হয় তাকে কিছু বলার। শালুক কিছু বললেন, কিছু হয়েছে? বুলবুল প্রথমে মাথা নত করে ফেলে। মনে হলো যেন ওর দুঃখ, নীরবতা, ব্যথা জেগে উঠেছে। শালুক এদিক ওদিক তাকে আবার বলল, কি হয়েছে? চুপ করে আছিস কেন? মালকিন, ওইদিকে একটা কাজ করেছি। ওই দিন তো আমি তোকে কাজ করতেই দিয়েছিলাম, মোহিনীকে মারার। নতুন কি কাজ? জি, আমি কিন্তু মোহিনীকে মারিনি। কি বলছিস? শালুক অবাক হলো। তখন দিঘির পাড়ে যাই, সেখানে মোহিনীকে দেখিনি। আমরা অপেক্ষা করি, পরেও সে আসেনি। কিন্তু মীর দাদাবাবু কি তবে মিথ্যা বলেছিল যে তারা বিয়ে করছে? শালুক দেহ গোর লাগলো পূর্ব দিকে, দুপা সামনে এগিয়ে গেল, চোখ দুটো অপলক তাকিয়ে। মেয়ে কখনো মিথ্যা বলে না। ওরা বিয়ে করতো ওই দিন রাতে, এটা সত্য। কারণ রাফেদ আর আহির কথোপকথন আড়াল থেকে শুনেছিলাম। কিন্তু মোহিনী আসলো না কেন বিয়ে করতে? মালকিন, আর একটা কথা জানতে পেরেছি। কি কথা? শালুক কাঁধের ওপর থেকে চোখ ফেলে বলল, মোহিনী গ্রাম ছেড়ে চলে গেছে। কিন্তু কেন গেছে জানি না। কবে আর কখন? গতকাল রাতের মধ্যে। কিন্তু হঠাৎ কি হলো তাদের? শালুক যেন এবার গোলকধাঁধায় পড়ল।